এই সেক্টরে যারা বিভিন্নভাবে মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, অবদান রেখেছেন, আমাদের কাছ থেকে চলে গেছেন, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আসলে আমরা দীর্ঘক্ষণ যাবতই এই অনুষ্ঠানে আছি, প্রায় 2.5 ঘন্টা হয়ে গেল। আমরা সকলের বক্তব্য শুনেছি, নিরাপদ নৌযানের প্রেজেন্টেশন শুনেছি, কিভাবে আমরা ডিজিটালাইজ করতেছি সবই শুনেছি। এবং অনেকেই আপনার বক্তব্যের মধ্যে চলে এসেছে যে আমাদের দূষণ এবং নিরাপত্তার বিষয়ে আমরা কিছু আলোচনা হয়েছে, পজিটিভ নেগেটিভ যেটাই হোক। কিন্তু আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে, আমরা যে কথাটি এখানে প্রতিপাদ্য হিসেবে আমরা নিয়েছি, দূষণমুক্ত নদী এবং নিরাপদ নৌযান, এই কথাটা আমরা নিয়েছি কিন্তু এই কারণেই, কারণ আমরা এই লক্ষ্যে এখনও পৌঁছাতে পারিনি। সেই জন্যই কিন্তু এই নৌ নিরাপত্তা সপ্তাহটা আয়োজন করা হচ্ছে। আমরা যদি পুরোপুরি নিরাপদ হয়ে যেতাম তাহলে তো এই অনুষ্ঠানের প্রয়োজন ছিল না। সপ্তাহব্যাপী এই যে প্রচারণা কর্মকাণ্ড, মানুষকে উদ্বুদ্ধ করা, এটার প্রয়োজন ছিল। আমাদের ঘাটতি রয়েছে, দুর্বলতা আছে বলেই কিন্তু আমরা এই নৌ নিরাপত্তা সপ্তাহটা করতেছি। এবং আপনারা লক্ষ্য করে থাকবেন যে এই নিরাপদ নৌযান যে প্রতিপাদ্যটা আমরা নিয়েছি, এটা কিন্তু এবারে নতুন প্রতিপাদ্য নয়। এই প্রতিপাদ্যটা কিন্তু গত কয়েক বছর যাবতীয় আমরা নিয়েই এই সপ্তাহটা পালন করছি। কারণটা যে আমরা এই লক্ষ্যে এখনও পৌঁছাতে পারিনি। আমাদের মন্ত্রণালয়ের কথা হচ্ছে, আমরা যতক্ষণ পর্যন্ত এই দূষণমুক্ত নদী এবং নিরাপদ নৌযানের চূড়ান্ত লক্ষ্যে না যাব, ততক্ষণ পর্যন্ত আমাদের প্রতিপাদ্য এটাই থাকবে। প্রত্যেক বছরে বছরে নতুন নতুন একটা করে প্রতিপাদ্য আবিষ্কার করে আমরা সপ্তাহ পালন করবো, এটা হবে না। বা একটাকে ছেড়ে দিয়ে আরেকটাতে যাব, এটা হবে না। আমাদের কথা হচ্ছে যে এই যে দূষণমুক্ত নদী আমরা করতে পারবো এবং নিরাপদ নৌযান যেদিনকে করতে পারবো, সেদিনকে এখান থেকে আমরা সরে যাব। এবং আমরা সঠিকভাবে বলেছি যে আমাদের 2021 সালের যে বাংলাদেশের টার্গেট, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যেটা দিয়েছেন, যে স্মার্ট বাংলাদেশ, মানে উন্নত বাংলাদেশ, যেই বাংলাদেশ সমগ্র পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ করতে গেলে আমাদের এই দূষণমুক্ত নদী এবং নিরাপদ নৌযান করতে হবে। এখানে হাং নদী, রাইন নদী, টেমস নদীর কথা বলা হলো। এটা কিন্তু একসময় দূষিত ছিল, আজকে আমরা কিন্তু সেগুলো উদাহরণ হিসাবে নিচ্ছি। এবং তারা কিন্তু গর্ব করে বলে যে আমাদের এই নদীর পানি এখন পান করা যায়। আমরা কিছুদিন আগে একটা সেমিনারে ছিলাম, সেখানে আমাদের পানি বিশেষজ্ঞ আইনুন নিশাত বলতেছিল, এই বুড়িগঙ্গার পানি দিয়ে রান্না করা খাওয়া আমি খেয়েছি। কত মধুর স্মৃতি। এখানে হয়তো অনেকেই এখানে আছেন, আমি দেখলাম অনেক মুরব্বী এখানে এসেছেন যারা এখন এই সেক্টরে কাজ করতেছেন না, তারপরেও এই নদী এবং এই সেক্টরের টানে আপনারা এখানে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আপনাদের হয়তো সেই স্মৃতিটা আছে, বুড়িগঙ্গা নদীর মধ্যে সেই ভাসমান যেই রেস্টুরেন্টগুলো ছিল, সেখানে আপনারা নৌকায় বসে খাওয়া দাওয়া করেছেন, এই স্মৃতি আছে। আমরা যখন এই সকল গল্পগুলো শুনি, তখন আমাদের কিন্তু একটা ভিতরে রক্তকরণ হয়। তো আমরা বর্তমান সরকার খুবই আন্তরিক এবং চেষ্টা করে যাচ্ছে। আমি সবসময় একটা কথা বলি, একটা দেশের দেশপ্রেম যদি না থাকে, একটা দেশকে এগিয়ে নেওয়ার জন্য যদি সে শক্তি, সেই যদি ইচ্ছাটা যদি না থাকে, তাহলে কখন একটা দেশ, জাতি সেভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আজকে এখানে আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমাদের মাহবুবউদ্দিন, তিনি আছেন, আমাদের সর্বজন শ্রদ্ধেয়। তিনি এই মানুষগুলো মুক্তিযুদ্ধ করেছিলেন কোনো কিছু জন্য নয়। বঙ্গবন্ধু শেখ মুজিব যেই কথাটি বলেছিলেন যে আমরা এই আমার মানুষের অধিকার চাই, এবং সেই অধিকার কিন্তু এক পর্যায়ে আমাদের স্বাধিকার থেকে স্বাধীনতায় পরিণত হয়েছে। স্বাধীনতা থেকে আমরা মুক্তিযুদ্ধ করেছি। এই মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে। আমরা কখনো, যারা আমরা বিশেষ করে রাষ্ট্র পরিচালনা করি, সরকার পরিচালনা করি, এই মানুষগুলো কখনো ভাবি না এই 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে বলে আজকে এই দেশটা আমরা পেয়েছি। এই দেশটার প্রতি আমার কি দায়িত্ব, আমার কি কর্তব্য, এটা আমরা ভুলে যাই। এবং
এটা ভুলে যাওয়া শুরু করেছি কবে থেকে? 1975 সালে 15ই আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর। একটি কথা, এই কথাগুলো যখন আমি বলি তখন অনেক জায়গায় বলা হয় যে এটা রাজনৈতিক কথা। না, এটা রাজনৈতিক কথা নয়, এগুলো সত্য কথা। একটা বাংলাদেশ একটি পাকিস্তান নামক রাষ্ট্রের একটা প্রদেশ ছিল। সেই প্রদেশকে আমরা একটা রাষ্ট্র স্বাধীন করেছি যুদ্ধ করে, জীবন দিয়ে, রক্ত দিয়ে, আত্মত্যাগের মধ্য দিয়ে। জাতির পিতা বঙ্গবন্ধু 3.5 বছরে একটি প্রদেশকে রাষ্ট্র মর্যাদা দিয়েছেন, তার সংবিধান দিয়েছেন, আইন করেছেন। এই রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, আগামী দিনে কিভাবে এই রাষ্ট্র স্বাধীনতার সুখ পাবে, যেই স্বাধীনতার জন্য আমাদের 30 লক্ষ মানুষ জীবন দিয়েছেন। এই 3.5 বছরে অনেক ষড়যন্ত্র হয়েছে, লাগাম টেনে ধরা হয়েছে, আমাদের আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছে। স্বাধীনতার পরে অনেক দেশ, আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের গবেষণাপত্রে এসেছে এই বাংলাদেশের কোনো সম্ভাবনা নাই, এই বাংলাদেশ কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, এই বাংলাদেশ একটা ডেড কেস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে বাংলাদেশ লাইক বটমলেস বাস্কেট। সেই বাংলাদেশকে বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি স্বল্প উন্নত দেশে তৈরি করেছিলেন। এখানে আমার অনেক মুরব্বী আছেন, সিনিয়ররা আছেন, যেই বা কোন দেশকে স্বল্প উন্নত করেছিলেন? যে দেশের মানুষের পরনে কাপড় ছিল না, যে দেশের মানুষের শিক্ষা ছিল না, যে দেশের মানুষের চিকিৎসার সাধ্য ছিল না, দেশের মানুষের ঘরে মাথা গোঁচার ঠাঁই ছিল না, খাদ্য ছিল না। সেই দেশকে তিনি 3.5 বছরের মাথায় রাষ্ট্র মর্যাদা দিয়ে স্বল্পোন্নত দেশ করেছিলেন। জিডিপিতে 9% তিনি উত্তীর্ণ করেছিলেন। এরপরের বাংলাদেশ আমরা কি পেলাম তাকে হত্যা করার পরে? আমি যেই কথাটি বলি যে এই যে দেশপ্রেম নিয়ে আর কেউ দেশ পরিচালনা করেনি। আমরা দেখেছি যে 75 পরবর্তী সরকারগুলো শুধু ক্ষমতাকে কুক্ষিগতার জন্য কি করেছে। মানুষের জীবনগুলো এত সস্তা হয়ে গিয়েছিল, মানুষের জীবন এত সস্তা হয়ে গেছে, মানুষের এই রাষ্ট্র কাঠামো কিভাবে ভেঙে ফেলা হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, যেই বাঙালিরা যুদ্ধ করে সমগ্র পৃথিবীতে একটা অহংকারের জাতিতে পরিণত হয়েছিল, সেই জাতি কিভাবে একটা ভিক্ষুকের জাতিতে পরিণত করে দেওয়া হয়েছে। দুঃখ লাগে এই বাংলাদেশের অর্থমন্ত্রী বলে যে আমাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা দরকার নাই, যদি স্বয়ংসম্পূর্ণতা অর্জন করি সেই দেশে আমরা সাহায্য পাবো না। এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে একটা দেশের নাগরিক হিসেবে? এই কথাও আমাদেরকে শুনতে হয়েছে। এইরকম একটি অবস্থা ধীরে ধীরে হয়েছে। আজকে বুড়িগঙ্গার কথা বলছি, যে কথা এই 15ই আগস্টে এই ঘটনা ঘটেছে বলেই আজকে বুড়িগঙ্গা ধীরে 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 দূষিত হয়ে গেছে। সমগ্র বাংলাদেশকে দূষিত করে দেওয়া হয়েছে। শুধু বুড়িগঙ্গা, নদ নদী, খাল বিল এগুলো নয়, সম্পূর্ণ সেক্টরকে করে দেওয়া হয়েছে। আমাদের এই মেধাবীরা নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে, মেধা উদ্ভাবন করে, এই বীর মুক্তিযোদ্ধাদের কোনো রণকৌশলের কোনো ট্রেনিং ছিল না, অথচ পাকিস্তান হানাদার বাহিনীর সেই ট্রেনিং প্রাপ্ত এত পৃথিবীতে সুনামধারী একটা সেনাবাহিনীকে তারা পরাজিত করেছে। এত মেধাবী ছিল আমাদের তরুণেরা, সেই মেধাকে আমরা কাজে লাগাতে পারি নাই। সেই বাংলাদেশকে আমরা স্বাধীনতার সুখ দিতে পারি নাই। নদী, নালা, খাল, বিল সব দূষিত করে দিয়েছি, পরিবেশ সব কিছুই করে দিয়েছি। একটাই কারণ বাংলাদেশকে তুলে দেওয়া হয়েছিল অপরাধীদের হাতে, বাংলাদেশকে তুলে দেওয়া হয়েছিল দেশবিরোধীদের হাতে। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সর্বক্ষেত্রে একটা দুর্বৃত্তায়ন হয়েছে। নদ নদী, খাল বিল, এই নৌ সেক্টর তার বাইরে যায়নি। আজকে এই জায়গায় যখন দাঁড়িয়ে আছি, আমরা বলি, গর্ব করে বলার কথা, গর্ব করেই বলবো, এই 75 পরবর্তী নদ নদী, খাল বিল নিয়ে কোনো কথা কোনো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান কখনো বলে নাই। 1999 সালে প্রথম মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের ঢাকার চারপাশের নদীগুলো নাব্যতা হারিয়ে গেছে, দূষিত হয়ে গেছে, এগুলা নাব্যতা ফিরিয়ে আনতে হবে এবং দূষণ মুক্ত করতে হবে। যেটা 1972 সালে বঙ্গবন্ধু বলেছিলেন যে বাংলাদেশের নদীর নাব্যতা কমে গেছে, এই নাব্যতা আমাদের ফিরিয়ে আনতে হবে। যেই কথাটি বলা হলো যে 7টি ড্রেজার সংগ্রহ করে নদীর নাব্যতা তিনি ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। 75 থেকে 2008, এই 75 থেকে 2008-এ এখানে আমার সামনে সকলে আপনারা আছেন এই সেক্টরের মানুষ। 2008 সাল পর্যন্ত 7টি ড্রেজার 8টিতে উত্তীর্ণ হয় নাই। এই 15 বছরের দেশরত্ন শেখ হাসিনা
ইতিমধ্যেই আমাদের প্রায় 40টির উপরে ড্রেজার সংগ্রহ করেছেন, আরও 35টি ড্রেজার সংগ্রহের কথা প্রক্রিয়াধীন আছে। গ্রেপ ড্রেজার, হোপার ড্রেজার, এমপিপিএন, বিভিন্ন ধরনের বিশেষায়িত ড্রেজার আমাদের বিআইডব্লিউটিএ সহ সংগ্রহ করা হচ্ছে। কেন? নদীর নাব্যতা, নদীর দূষণ থেকে রক্ষা করার জন্য করা হচ্ছে। 2008 সাল পর্যন্ত কেউ করেনি। আজকে এই এত কিছুর মধ্যেও আমরা এখনও যেই বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষা এই নদীগুলোকে যেই বিজ্ঞানসম্মতভাবে এখন যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এগুলোকে দূষণমুক্ত করার কিন্তু এখনও পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি নাই, কারণ এই ধরনের ইকুইপমেন্ট আমাদের সংগ্রহে এখনও নাই। আমরা 2019 সালে একটা পদক্ষেপ নিয়েছিলাম, কিন্তু কোভিড-19 কারণে সেই পদক্ষেপটি আমরা এগিয়ে নিতে পারি নাই। কিন্তু তারপরেও আজকের যেই অনুষ্ঠান, নৌ নিরাপত্তা সপ্তাহ, এই ধরনের প্রচারণা এবং আমাদের সরকারের বিভিন্ন যে স্টেক হোল্ডার মন্ত্রণালয় আছে, সংস্থাগুলো আছে, তাদের পদক্ষেপের কারণে বুড়িগঙ্গায় কিন্তু এখন দূষণ যেই পরিমাণ শতভাগ ছিল সেই শতভাগ জায়গায় কিন্তু এখন নাই। বুড়িগঙ্গায় কিন্তু বর্ষা মৌসুমে পানি এখন কিছুটা হলেও সুস্থতা ফিরে আসে। হ্যাঁ, আমাদের এই শুষ্ক মৌসুমে এই বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষা কিছুটা, অনেকটাই না পুরোটাই দূষিত হয়ে যায়। কিন্তু আমরা এই যে কলকারখানা যে বর্জ্য বা এই যে ম্যানমেড যে সকল আবর্জনা, সেগুলো কিন্তু আমরা এখন অনেকটাই আমরা কিন্তু নিয়ন্ত্রণ করতে সমর্থ হয়েছি। এবং আমরা এই যে নৌ নিরাপত্তা সপ্তাহগুলো করছি, শুধু বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষা নয়, সমগ্র বাংলাদেশের মানুষ নদীকে নিরাপদ রাখার জন্য, নদীর প্রবাহ নিশ্চিত করার জন্য এবং নদীতে নিরাপদ জলযান, যেগুলো আজকে প্রেজেন্টেশন দেওয়া হলো, আমাদের অনেকেই এখানে বলেছেন, আমাদের মালিকরা বলেছেন, আপনারা শ্রমিকরা বলেছেন যে আমাদের আন্তর্জাতিক মানসম্পন্ন এই জাহাজ আমরা তৈরি করতেছি, বিভিন্ন ক্যাটাগরি জাহাজ আরও আধুনিকায়ন হচ্ছে। আমাদের দেশে এখন ম্যারিটাইম সেক্টরে অনেক উচ্চতায় চলে গেছে। গত 3 দিন আগে আমাদের ম্যারিটাইম অর্গানাইজেশন যে আছে আইএমও, সেটার যে সেক্রেটারি জেনারেল, তিনি 3 দিনের বাংলাদেশ ভিজিট করে গেছেন। তিনি অভিভূত হয়ে গেছেন বাংলাদেশের আগামী দিনের সম্ভাবনা দেখে। তিনি চিটাগং গেছেন, পোর্ট গেছেন, ম্যারিটাইম একাডেমিতে আমাদের ক্যাডেটদের সঙ্গে তিনি কথা বলেছেন, আমাদের কালচারাল ইভেন্ট তিনি উপভোগ করেছেন এবং তিনি অভিভূত হয়ে বাংলাদেশ থেকে গেছেন, বাংলাদেশের প্রশংসা করেছেন। এই যে আমাদের আগামী দিনে ভবিষ্যৎ, একটা উজ্জ্বল ভবিষ্যৎ তিনি দেখে গেলেন, এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় অর্জন। আমরা এই জায়গায় ছাড় দিচ্ছি না। আজকে আমি যখন 2019 সালে এই মন্ত্রণালয়ে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দেন, আমরা ঢাকার চারপাশের যেই এই দখলমুক্ত করার জন্য পদক্ষেপ নিয়েছিলাম, অনেক চ্যালেঞ্জ ছিল। আমাদের এই সেক্টরের অনেক মানুষ সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাধার সম্মুখীন হয়েছে। সাংবাদিক বন্ধুরা তার সংবাদ পরিবেশনের জন্য আক্রমণের শিকার হয়েছে, চ্যালেঞ্জ নিয়েছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর এই সাহসটা না থাকলে আমরা পারতাম না। মাননীয় প্রধানমন্ত্রীর সে যে সাহস তিনি আমাদেরকে দিয়েছেন, যেটা আমরা কখনো দেখি নাই, সেটা পর্দার আড়াল থেকে তিনি দিয়েছেন। এবং এক বক্তব্যে একজন বললেন যে প্রধানমন্ত্রী এখানে ওই যে জাহাজের যে বক্তব্য রাখেন কাজল আবদুল্লাহ, তিনি বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি বক্তব্যে, যে কোনো বক্তব্য, পার্লামেন্টে হোক, বাইরে হোক, যে কোনো জায়গায় তিনি নদী নিয়ে সবসময় কথা বলেন এবং নদীর এই যে প্রবাহ, এটা নিশ্চিত করার জন্য কথা বলেন। এবং যেই কথাটা তিনি বলেছেন যে নদী হচ্ছে বাংলাদেশের প্রাণ, মানুষের প্রাণ, যেটা হচ্ছে রক্ত, যে শিরার মধ্যে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেলে মানুষের প্রাণ বন্ধ হয়ে যায়, বাংলাদেশের প্রাণ থেমে যাবে যদি নদী নালার প্রবাহ বন্ধ হয়ে যায়। এই কথাটাই তো আগে কোনো সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের কাছে আমরা শুনি নাই, মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন। কারণ নদীর প্রতি তার প্রেম আছে, সবচেয়ে প্রথম দেশের প্রতি তার প্রেম আছে, তিনি সেই দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করছেন। আজকে এই যে আমাদের এই সেক্টরে ধীরে ধীরে আমাদের অনেকে, এই যে আজকে আমরা এখানে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আমাদের করলাম, আমাদের যে সহায়িকা, এই যে প্রকাশনাটা করা হয়েছে, আমি দেখলাম যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, এটা প্রত্যেকটি এই সেক্টরের প্রত্যেকটি মানুষের কাছে
খুবই প্রয়োজনীয়। এবং কিছুদিন আগে আমাদের শ্রমিকরা যে দাবি করেছিল যে নাবিক সার্ভিস বুক, সেটাও কিন্তু ইতিমধ্যেই আমাদের আমাদের বাস্তবায়ন হয়ে গেছে। আমরা ধীরে ধীরে বাস্তবায়ন করছি। আমাদের যেটা বলা হয়েছে গ্রেপ ড্রেজার, হোপার ড্রেজার, আমরা কিন্তু ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া চলে গেছি, সেগুলো কিছুদিনের মধ্যে পেয়ে যাব। এই ধরনের ড্রেজারগুলো যখন পাবো, আমরা যেই বুড়িগঙ্গার যে তলদেশে যে বজ্র, সেগুলো কিন্তু আমরা উত্তোলন করে সেটাকে কিন্তু নিরাপদ করতে পারবো। কারণ বর্তমান কাটার সেকশন ড্রেজার দিয়ে এই ধরনের বজ্র, কারণ 7-8 ফিট যেখানে পলিথিন এবং এই ধরনের বজ্র সেখানে স্তরণ তৈরি হয়েছে, সেটা কিন্তু পরিষ্কার করা সম্ভব নয়। কাজে এই সীমাবদ্ধতার মধ্যেও কিন্তু আমরা থেমে নাই, আমরা কিন্তু আসতেছি, আমরা লুকাই নাই। এই নৌ নিরাপত্তা সপ্তাহ সরকার করছে, ডিপার্টমেন্ট অফ শিপিং করছে। কেন করতেছে? কারণ আমরা সচেতনতা বৃদ্ধি করছি এবং এগুলো যে আমাদের একটা বিরাট বাধা হয়ে আছে, সেই জন্যই কিন্তু আমরা এই ধরনের প্রোগ্রামগুলো করছি। সরকারের প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা স্বচ্ছতা আমরা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছি। আমাদের লক্ষ্যই হচ্ছে বাংলার মানুষকে স্বাধীনতার সুখ পৌঁছে দেওয়া। আমাদের মুক্তিযুদ্ধের যে ত্যাগ, আত্মত্যাগ, সেই আত্মত্যাগের মধ্য দিয়ে যদি আমরা স্বাধীন হয়েছি, এটা যদি আমরা সুখটা যদি বাংলার মানুষ না পেতে পারে, তাহলে এক সময় ওই স্বাধীনতা বিরোধী দেশ বিরোধীরা বলতে পারে আমাদের ৭১-এর সিদ্ধান্ত ভুল ছিল। আমরা কি সেটা ভুল হতে দিতে পারি? পারি না। এটা আমাদের দায়িত্ব, আগামী প্রজন্মের দায়িত্ব আরও বেশি। আমরা স্বাধীনতার সুখ ইতিমধ্যে পাওয়া শুরু করেছি। আমাদের খাদ্যের নিরাপত্তা তৈরি হয়েছে, প্রতিটি শিশু স্কুলে যায়, শিক্ষা লাভ করছে, একটি শিশু আর নিরক্ষর নাই, প্রত্যেকটি শিশু লেখাপড়া করছে। আমাদের চিকিৎসা দোরগোড়ায় চলে গেছে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে। আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসা এখন বাংলাদেশে হচ্ছে। আমাদের পরনে কাপড় আছে। আমাদের গৃহহীন, ভূমিহীনদেরকে মাননীয় প্রধানমন্ত্রী গৃহ এবং ঘর দিচ্ছেন। এটাই তো আমাদের স্বাধীনতার সুখ। এখন আমাদের কাজ হচ্ছে এই দেশটাকে মানসম্পন্ন একটি দেশে নিয়ে যাওয়া, উন্নত দেশে নিয়ে যাওয়া, এবং সেইটাই আমরা লক্ষ্য নির্ধারণ করেছি। 2041 সাল আমরা উন্নত দেশে নেব, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, স্মার্ট বাংলাদেশ। আসুন এই নৌ পরিবহন সপ্তাহের এটা আমাদের অঙ্গীকার করি যে আমরা এই সেক্টরকে আমরা পিছিয়ে থাকবো না। মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ যেটা করেছেন 41 সালের আগেই যেন আমরা এই সেক্টরকে আমরা স্মার্ট করতে পারি, নিরাপদ করতে পারি, দূষণমুক্ত করতে পারি। তাহলে আমাদের নৌ নিরাপত্তা সপ্তাহের সার্থকতা আমরা পাবো। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।